আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এই মানুষটা আমার হোক, শুধুই আমার হোক। পেশেন্টের হুঁশ ফিরেছে মিস্টার পূর্ব। ডাক্তারের কথা শুনে উঠে দাঁড়ালো পূর্ব ও তার সাথের সেই বন্ধু। দরজা ঠেলে কেবিনে ঢুকে দেখতে পেল বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকা রিশাদকে। গলায় হাতে পায়ে ব্যান্ডেজ। গত রাতেও ছেলেটা সুস্থ স্বাভাবিক ছিল। রিশাদের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে ডাক্তারের দিকে তাকালো পূর্ব। সাথে সাথে ডাক্তার বললেন, উনি আর কথা বলতে পারবেন না। যে ব্যক্তি অথবা যারা ওনাকে আঘাত করেছেন আমার ধারণা মতে খুবই বিচক্ষণ ছিলেন। প্ল্যান করেই কণ্ঠনালীতে আঘাত করেছেন মেবি। হাতটাও অকেজো হয়ে গেছে। সূক্ষ্ম একটা নিঃশ্বাস ছাড়ল পূর্ব। তার মুখের হাবভাব বোঝা দুষ্কর। পূর্বের দিকে তাকিয়ে কিছু বলার জন্য ছটফট করতে লাগলো রিশাদ। ভয়ে তার চোখের কার্নিশ দিয়ে জল গড়িয়ে পড়ল। ভেসে উঠল কাল রাতের দৃশ্য। তুলির ঘাড়ে নিজের ঠোঁট দুটো এগিয়ে নিতেই খুব শক্ত করে মুখ চেপে ধরল কেউ। টেনে হিচড়ে অতি সাবধানে নিয়ে এলো বাড়ির পেছনের সাইডে। চাঁদের আলোয় মানুষটাকে দেখে ভয়ের তো চোখে তাকালো রিশাদ। ছোটার জন্য হাত পা ছোটাছুটির প্রয়াস চালাতেই বলিষ্ঠ আগ্রাসী হাতে গলা চেপে ধরল মানুষটা। ছোট্ট একটা ছুরি দিয়ে আঘাত করলো গলায়। হাতে রক্তের ছিটেফোঁটা লাগার আগেই লাথি দিয়ে রিশাদকে নিচে ফেলে দিল। এলোপাথারি লাথি মারতে লাগলো রিশাদের পেটের নিচের দিকে। রিশাদ প্রাণ ভিক্ষা চাইতে গিয়েও পারছে না। চোখ দুটো থেকে যেন অগ্নি বর্ষণ হচ্ছে। রিশাদের হাত মুচড়ে ধরে রাগান্বিত কণ্ঠে বলে উঠল, প্রথম দেখায় অর্ধাঙ্গিনী রূপে মেয়েটাকে কবুল করে নিয়েছি আমি। নিজের প্রত্যেকটা শ্বাসে মিশিয়ে নিয়েছি তাকে। আর তুই তাকে কলঙ্কিত করার চেষ্টা করছিলি। তোর এমন হাল করব আজ যেন বেঁচে থেকেও মরণ যন্ত্রণা অনুভব করিস। কোনো মেয়ের দিকে চোখ তুলে চাইতেও যেন তোর চোখের সামনে আমার চেহারাটা ভেসে ওঠে। মেয়েরা সম্মানের যোগ্য, তোদের মতো কুত্তার ভোগের পাত্রী নয়। জানে মারবো না, হসপিটালেও পাঠাবো তোকে, তবে তোর জীবনের সবটুকু শান্তি কেড়ে নিয়ে নষ্টামি করার পথটাও রাখবো না। কথাগুলো বলেই শরীরের সবটুকু শক্তি দিয়ে পাগলের মতো মারতে লাগলো অনবরত। সাতের ছেলেটা থামলো না। এসব মানুষের প্রাপ্য এমনই হয়। নিজের হাতের মোটা লাঠি দিয়ে এগিয়ে দিল সুঠাম দেহের অধিকারী যুবকের নিকট। লাঠি নিয়ে বাঁকা হাসলো ছেলেটা। রিশাদ ভয়ে করুণ চোখে চাইল। চোখ দুটো ব্যথার চোটে বুজে আসছে তার। সহ্য শক্তি হারিয়ে ফেলেছে। লোকটা তাচ্ছিল্যের স্বরে প্রশ্ন ছুড়ল, তুই কাকে কলঙ্কিত করার চেষ্টা করেছিস জানিস? রিশাদ কোনো উত্তর দিতে পারল না। লোকটা হাঁটু মুড়ে হাসিটা প্রসারিত করে বলে উঠল, যার থমকে যাওয়া নিঃশ্বাসে আমার সমাপ্তি। নিস্তব্ধতায় ছেয়ে আছে চারদিক। দূর থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। নির্জন পরিবেশ। কিন্তু সমস্ত নির্জনতা কাটিয়ে পরপর 4টি গাড়ি ঢুকলো একটা বড় গেট দিয়ে। তুলি পুরো রাস্তা আদ্রর বুকে ঘুমিয়েছিল। তাতে বেশ লজ্জা অনুভব করছে। যদিও ইচ্ছাকৃত, তবুও তার লজ্জার কারণ গাড়িতে থাকা বাকি সবাই। পাশে বসে আদ্র বাহিরে তাকিয়ে আছে। তুলিও আগ্রহ নিয়ে বাহিরে তাকাতেই রাতের আধারে চাঁদের মৃদু আলোয় চোখে পড়ল কিছুটা দূরে বড় বড় পাহাড়ের দিকে। পাহাড়গুলো বিশাল। বাড়িটার পেছনে দাম্ভিকতা নিয়ে দাঁড়িয়ে আছে তুলির কাছে, এমনটাই মনে হলো। কিন্তু বেশ দূরেই অবস্থান তাহাদের। খুশিতে চকচক করে উঠল তুলির দুচোখ। এত বড় পাহাড় এর আগে কখনো দেখেনি সে। পাহাড়ি শহর বান্দরবানে এসে তার খুশির মাত্রা দ্বিগুণ হয়ে গেল। ইচ্ছে করছে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে পাহাড়টা ছুঁয়ে আসতে। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি এক নিমেষেই দূর হয়ে গেল প্রকৃতির সান্নিধ্যে। নির্মল একটা বাতাস এসে ছুঁয়ে দিয়ে গেল আদ্র ও তুলির অঙ্গে। চোখ বুজে বাতাসে প্রকৃতির ঘ্রাণ নেওয়ার চেষ্টায় লেগে পড়ল তুলি, যা দেখে আদ্রর চোখে একরাশ মুগ্ধতা এসে ভর করল। খুশিতে আত্মহারা তুলি আদ্রর বাহু আঁকড়ে ধরে উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, আপনারা সবসময় এইখানে কেন থাকেন না ডক্টর সাহেব? আপনারা এখানে থাকলে তো আমি 12 মাস আপনাদের বাসায় বেড়াতাম। তুলির কথা কর্ণপাত হতেই সবাই মিটমিট করে হাসতে লাগলো। সেদিকে কোনো খেয়াল নেই তার। সে তো দৃষ্টি তুলে নিষ্প্রভ চেয়ে আছে।
আদ্রর ঠোঁটের কার্নিশে লেগে থাকা হাসির পানে। পেছন থেকে হাসির শব্দে ধ্যান ভাঙল তার। জড়তায় আড়ষ্ট হয়ে পড়ল তুলি। অন্তু দাঁত কেলিয়ে বলে উঠল, তুমি কিন্তু 13 মাস বেড়াতে পারো তুলি। ভ্রু কুচকালো তুলি, অবাক স্বরে প্রশ্ন করল। 13 মাসও হয় না কি ভাইয়া? তুলির প্রশ্নে সবাই এক দৃষ্টিতে তাকিয়ে রইল অন্তুর দিকে। অন্তুর মনে মনে পৈশাচিক আনন্দ হচ্ছে সবাইকে প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করাতে পেরে। এতকাল ছিল অবহেলিত, আজ তুলির কারণে বেচারা সবার কাছে পাত্তা পাচ্ছে। কিন্তু রিস্ক নেওয়া যাবে না, কারণ দেখা যাবে জবাবে উৎসুক দৃষ্টিগুলো আগুনের ন্যায় জ্বলে উঠবে। আর নিজের ভালো তো পাগলেও বোঝে, তাই অন্তু কেন বুঝবে না? কথাটা ভেবে অন্তু গম্ভীর স্বরে বলল, আগে না আমি যেতে যেতে বলবো। পায়ের তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে নেমে গেল, যা দেখে অন্তু বুকে থুতু দিতে লাগলো। এই এক মেয়ে যদি পারতো তোকে চোখ দিয়েই খুন করতো অন্তু। সাবধান ভাই, সাবধান। পায়েল ডাকিনার নিকট হতে। বিড়বিড় করতে করতে গাড়ি থেকে নেমে গেল অন্তু। বাড়ির ভেতরের দিকে চলে যেতে নিলে পায়েল সামনে এসে হাত ছড়িয়ে দাঁড়ালো। অন্তু অবিশ্বাস্য স্বরে বলে উঠল, বেবি, ইউ ওয়ান্ট টু হাগ মি? আই ক্যান বিলিভ দিস। কথাটা বলে যেই না পায়েলকে জড়িয়ে ধরতে যাবে, পায়েল ধুম করে এক ঘুষি দিল অন্তুর বুকে। বেচারা অন্তু আহ শব্দ করে ছিটকে এলো। ততটা ব্যথা না পেলেও করুণ চাহনি নিক্ষেপ করলো পায়েলের ওপর। হাসতে হাসতে গাড়ি থেকে নেমে এলো সবাই। বাড়ির কাজের লোক এগিয়ে এসে ব্যাগগুলো নিয়ে গেল ভেতরে। আদ্র আমরিনের কাছ থেকে জারিফাকে নিজের কাছে নিয়ে নিল। মেয়েটা এত ঘুম কাতুরে, সারা রাস্তা ঘুমোতে ঘুমোতে এসেছে, এখনো আদ্রর কাঁধে মাথা রেখে গলা জড়িয়ে ঘুমে মগ্ন। পায়েল রাগী চোখে তাকিয়ে বলল, ঢং না করে তুলির কথার জবাব দিয়ে যা। অনেক তো জিনিস আপনি ফেলটুস ডক্টর অন্তু। কাইন্ডলি বলে যান 13 মাস কিভাবে হয়? 12 মাসের মধ্যে 1 মাস যোগ করলে 13 মাস। একদমই সিম্পল। ও আচ্ছা, তাই নাকি ফেলটুস ডক্টর? আপনার মতো জিনিসকে তো সম্মাননা প্রদান করা উচিত, না হলে আমাদের মতো ডাক্তারদের জীবনটাই তেজপাতা। সুতরাং আমি আপনাকে কিছু দিতে চাই। পায়েল শয়তানি হাসি দিয়ে এগিয়ে আসতে লাগলো। অন্তু আর চোখে একবার পরখ করে নিল পায়েলকে। সুবিধা ভালো ঠেকছে না তার কাছে, হয়তো রক্ত চুষার প্রস্তুতি নিচ্ছে মেয়েটা। অন্তু 1 2 3 বলে দৌড়ে এসে পায়েলকে ধাক্কা দিয়ে পালাতে লাগলো। পায়েল মাটিতে পড়ে গিয়ে রাগে অভিমানে চিল্লিয়ে উঠল, অন্তুর বাচ্চা সন্তু, আই কিল ইউ। অন্তু পেছন থেকে ফিরে ফ্লাইং কিস ছুঁড়ে বলল, আই কিস ইউ। হু হু করে আরেক দফা হেসে উঠল সবাই। তুলির সাথে হাঁটতে হাঁটতে রিমি বলল, ওরা দুজনে তো বড় হয়েছে, তবুও বাচ্চা, একসাথে হলেই দ্বন্দ্ব। কিন্তু জানো তুলি, দুজন আবার দুজনকে না রাগানো ছাড়া একটা মুহূর্তও থাকতে পারে না। আমাদের পুরোটা মেডিকেল লাইফ কাটলো ওদের খুনসুটি দেখতে দেখতে। ওনারা কি একে অপরকে ভালোবাসে? তুলি মুখ ফসকে মনের প্রশ্ন বাহিরে প্রকাশ করে ফেলল। নিজেই হতভম্ব হয়ে গেল। রিমি আলতো হেসে বলে, আরে না, ওরা তো একে অপরের জাত শত্রু। তাছাড়া পায়েলের একটা রিলেশন আছে। রিলেশন বললে ভুল হবে, বিয়েটা 2 বছর আগে পারিবারিকভাবেই ঠিক হয়েছে। হয়তো খুব শীঘ্রই বিয়েটা হয়ে যাবে। কথাগুলো শ্রবণ গ্রন্থিতে পৌঁছাতেই অজানা এক ব্যথা অনুভব করলো তুলি। কেন সে নিজেও জানে না, তবে তার অবুঝ মনটা 4 জোড়া চোখে ভালোবাসা দেখেছে। হতে পারে তার বোঝার ভুল, তাহলে কি আদ্রর অনুভূতিগুলো বুঝতেও অক্ষম সে? আটকে উঠল তুলি। আদ্রর দিকে চাইল শুকনো দৃষ্টিতে। তার মন বলছে কোনো কিছুই মিছে নয়, আবার সব কিছুই মিছে। কেননা কার মনে কি আছে কে জানে। চোখ তো অনেক কিছুই দেখায়, কিন্তু মন তো অনেক কিছুই লুকায়। ছোট্ট একটা নিঃশ্বাস ছাড়লো তুলি। রিমির দিকে তাকিয়ে প্রশ্ন করলো, অন্তু ভাইয়া? অন্তত পায়েলকে রাগায়, কিন্তু কেন জানি না আমার মাঝে মাঝে ফিল হয় অন্ত পায়েলকে নিয়ে কিছু অনুভব করে। আমার দ্বারা ভুলও হতে পারে। শুধু এতটুকু চাই, দুটো ভালোবাসার মানুষ সর্বদা একসাথে থাকুক। হতাশ কণ্ঠে বলল রিমি। নিজের আখি যুগল নিবদ্ধ করলো মোবাইলে। কথা বলতে বলতে
বাড়ির ভেতরে যাওয়া সাগরের দিকে। তুলি আর কিছু বলার ইচ্ছে পোষণ করলো না। সবাই একসাথে বাড়ির ভেতরে ঢুকলো। ওদের আগেই বাকি সবাই চলে এসেছে। ড্রয়িং রুমে আসতেই অপরিচিত অনেক লোক দেখতে পেল তুলি। একজন পুরুষ ও মহিলা এগিয়ে এসে সবার সাথে কথা বলতে লাগলো। তাদের চেনে না তুলি। রিমি পায়েলরা নাকি আগেও এসেছিল এখানে বেড়াতে, তাই জিজ্ঞেস করতে জানালো ওনারা আদ্রর চাচা চাচি। দূরে একটা মেয়েকে দেখিয়ে বলল মেয়েটা আদ্রর চাচাতো বোন ঝুমু। নজর কাড়ার সুন্দরী মেয়েটা, বয়স তুলির থেকেও 2 অথবা 3 বড় হবে ধারণা করে নিল তুলি। আদ্র জারিফাকে তার ছোট ফুপুর কোলে দিয়ে সবার সাথে হাসি মুখে কৌশল বিনিময় করতে লাগলো। মুগ্ধ নয়নে দীর্ঘক্ষণ চেয়ে রইল তুলি। ঘোর কাটল তার একটা মেয়েলি কণ্ঠস্বরে। আমি ঝুমু, তুমি নিশ্চয়ই তুলি। আমরিনের কাছ থেকে অনেক শুনেছি তোমার কথা। সুরেই চিনে ফেললেন? চোখ বড় বড় করে তুলি বলল। বিনিময়ে ঠোঁট প্রসারিত করে একটা মুগ্ধময় হাসি উপহার দিল ঝুমু। তুলির হাতটা টেনে ধরে, ছবি দেখেছি। কার কাছ থেকে? ইটস সিক্রেট। মুখের হাসিটা বজায় রেখে বলল ঝুমু। তুলিও আর মাথা ঘামালো না। এতক্ষণ খারাপ না লাগলেও এখন সারাদিনের ক্লান্তি জেঁকে ধরেছে তাকে। মাথাটা ভার হয়ে আসছে। আদ্র একবার তুলির দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। ঝুমুর উদ্দেশ্যে বলল, ওকে নিয়ে যা। ঝুমু কোনো প্রকার শব্দ না করে বাধ্য মেয়ের মতো তুলিকে নিজের রুমে নিয়ে এলো। রুমটা বেশ সুন্দর। ব্যালকনি থেকে বাতাস ধেয়ে আসছে। সাদা পর্দাগুলো উড়ছে বাতাসের দাপটে। অমায়িক হাসল তুলি। ক্লান্ত মিশ্রিত স্বরে বলল, এটা কি তোমার রুম আপু? তুমি আমার সাথেই থাকবে। তুলি আর কিছু না বলে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ঝর্ণার পানি ছুঁয়ে যাচ্ছে দেহের সর্বাঙ্গে। কিছুটা শীত শীত অনুভব করলো তুলি। নিজের ডান হাতটা মেলে ধরতেই শীতল একটা স্রোত বয়ে গেল শির দ্বারা বরাবর। শরীরটা কাটা দিয়ে উঠছে ক্ষণে ক্ষণে। গাড়িতে বহুবার আমরিনকে জিজ্ঞেস করতে চেয়েছে মেহেদি সে দিয়েছে কিনা, কিন্তু জড়তার সংকোচ দমে যায় তুলি। চুল মুছতে মুছতে রুমে আসতেই বারান্দায় একটা অবয়বের উপস্থিতি অন্তরাত্মা কেঁপে ওঠে তার। তোয়ালেটা রেখে পা টিপে অবয়বটাকে ভয় দেখানোর দুষ্টু বুদ্ধি নিয়ে শব্দহীন পেছনে এসে স্থির হলো। উচ্চ স্বরে চিল্লানোর প্রস্তুতি নিতেই মানুষটা পেছন থেকে তার এক হাত টেনে সামনে এনে নিজের সম্মুখে দাঁড় করালো দ্রুত গতিতে। আচমকা এহেন কাণ্ডে দু চোখ বুজে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো তুলি ক্রমাগত। সামনের ভেজা চুলগুলো থেকে টুপটুপ করে পানি গড়িয়ে যাচ্ছে শ্যামলা চেহারায়, যা চোখে ভাসতেই ঘোর লেগে এলো আদ্রর। হৃৎপিণ্ডে প্রবল কম্পন অনুভব করল সে। ঠোঁটে মুগ্ধ হাসি ফুটিয়ে ঘোর লাগা কণ্ঠে বলে উঠল, চোখ খুলো তুলা। ধপ করে চোখ মেলে চাইল তুলি। আদ্র কি জানে তার একটা ডাকে তুলির ভেতরটা কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। ঘোর লাগা কণ্ঠস্বর সেকেন্ডের পলকেই কেমন করে তুলির হৃৎপিণ্ড আঘাত করেছে। জানে না। জানলে বিরত থাকতে তুলিকে এলোমেলো করা হতে। আজকাল তার ছোট্ট মন হৃৎপিণ্ডটা অসুস্থ অনুভব করছে। ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে, বেদনায় সিক্ত হয়ে পড়ছে আদ্রকে পাওয়ার লোভে। হাতে স্পর্শ পেতেই ধ্যান ভাঙল তার। আদ্র হাতটা আঁকড়ে ধরে বেলকনির হলদেটে আলোয় কিছুটা গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করে চলেছে। জমে গেল তুলি। লজ্জায় রাঙা হয়ে উঠল তার মুখটা। এভাবে লজ্জায় পড়তে হবে ভাবেনি একদম। সে তো ভেবেছিল কয়েকদিন লুকিয়ে রাখলে মেহেদির রং মুছে যাবে, সেই সাথে ডান হাতের তালুতে হলদেটে নিয়ন আলো জলজল করা আদ্র নামক নামটাও। আদ্র হাতটা আরেকটু উপরে তুলতেই তুলি এক নাগারে বিষণ্ণ স্বরে বলতে লাগলো, বিশ্বাস করুন আমি লিখিনি। কে লিখেছে আমি জানি না। আমি লিখেছি। মেহেদি আমরিন দিয়েছে, নামটা আমি লিখেছি। আদ্রর নির্লিপ্ত জবাব। অসম্পূর্ণ থেকে গেল তুলির মুখের বাক্য। কিঞ্চিত দূরত্ব তৈরি হলো দুই ঠোঁটের মাঝে। আদ্রর কথাটা যেন ঠিক বজ্রপাতের ন্যায় তরঙ্গিত হলো কর্ণকুহরে। এটা একদম অপ্রত্যাশিত তার নিকট। কম্পিত স্বরে প্রশ্ন করল, আপনি? সামান্য মৃদু হাসল আদ্র। তুলির হাতে ছুঁয়ে দিল নিজের শুষ্ক ওষ্ঠধয়। নিমেষেই ছ্যাদ করে উঠল বুকটা। নির্ভীক নিষ্পলক তুলির দৃষ্টি। পা দুটো অসাড় হয়ে আসছে। তুলি প্রখরভাবে নিজের অনুভূতিগুলো অনুভব করতে পারছে।
অনুভব করতে পারছে সদ্য ধেয়ে আসা ঝড়। থম মেরে রইল সে। আদ্র তুলির হাতে একটা ব্রেসলেট পরিয়ে দিল, যা গাড়িতে ফেলে এসেছিল তুলি। তুলির ছোট ছোট আঙুলের ভাঁজে নিজের আঙুল রেখে মুগ্ধতার স্বরে বলে উঠল,